ছাত্রদেরকে ভারতীয় পণ্য বয়কটের শিক্ষা দেওয়া সেই হুজুরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে মেরে ফেলবে, তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হুজুর সর্বশেষ আমাকে তার বাবা এবং মায়ের নাম্বার দিয়েছেন এবং তিনি আমাকে অডিও পাঠিয়েছেন। আপনারা একটু অডিওটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের হুজুর কতটুকু বিপদে আছে। আমরা চলেন একটু শুনি। আমি তো খুব সমস্যা পড়ে গেছি। যে ভিডিওটা দিচ্ছেন এটা ইয়েতে মানে পাবলিশ হওয়াতে আমার ফিনাকি দাদার একটা ফেসবুকে একটা ইয়ে আছে, ওটাতে দিছি। এখন মনে করেন আমার জীবনাশের হুমকি চতুর্দিক থেকে খুব মানে হুমকির মধ্যে আছে। জীবনাশের চাকরির খুব ইয়েতে আছে, ফেরার মধ্যে আছে। এখন আমি খুব সমস্যা আছে, মানে বিভিন্নভাবে আমার সাথ দিতে আছে, প্রেশারে আছে, কি করতে পারি। আর আমি ফ্যামিলির নাম্বার দিয়ে দিতেছি, আমার আব্বার নাম্বার, আম্মুর নাম্বার। আমার যদি কোনো সমস্যা হয় ওনাদের সাথে যোগাযোগ করবেন। হুজুর তার বাবা এবং মায়ের নাম্বার দিয়েছে এবং বলেছেন যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে। আপনারা দেখেছেন যে হুজুর কত একটা বড় একটা কাজ করেছেন আমাদের পণ্য বয়কটের। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে এই ক্যাম্পেইনটি। আপনারা সবাই দেখেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে হুজুর প্রত্যেকটি ছাত্রের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছেন। বাংলাদেশের পতাকা তুলে দেওয়া এবং ভারতীয় পণ্য বর্জন করা, দেশীয় পণ্য ক্রয় করা, এইটা কি কোনো অন্যায়ের মধ্যে পড়ে? এটা কি কোনো ক্রাইমের মধ্যে পড়ে? তাহলে যারা হুজুরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি, আপনি বা আপনারা কি বাংলাদেশের নাগরিক? যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার কথা বলছে, দেশের পণ্য কেনার কথা বলছে। এইটা বলা একজন ব্যক্তিকে হত্যার হুমকি, প্রাণনাশের হুমকি দেন কিভাবে দেন? আমার প্রশ্ন এটা। আজকে আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটাও আমি বলি। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমাদের আবুল কালাম ভাই ওনাকে পটুয়াখালীতে ক্যাম্পেইনের সময় গ্রেপ্তার করা হয়েছে আবুল কালাম ভাইকে, এবং তিনি ভারতীয় পণ্য বয়কটের টি শার্ট পরে ক্যাম্পেইন করছিলেন। সেই সময় ওনাকে সেখান থেকে আটক করে এবং সেই আটক করা অবস্থায় আপনার হলো ওনার পুরনো একটা মামলা রয়েছে, সেই মামলা তাকে গ্রেপ্তার দেখায়। একটা দুঃখের কথা বলি আজকে। আবুল কালাম ভাইকে গত কয়েকদিন আগে আমাদের বিরোধী রাজনীতিরই একজন হুমকি দিয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করাবেন। দুঃখজনক। এবং পটুয়াখালীর বাউফলে উনি আজকে ক্যাম্পেইন করার সময় ওনাকে প্রথমে গ্রেপ্তার করে, পরবর্তীতে ওনার প্রায় 3 বছর আগের একটা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখায়। দুঃখজনক। আজকে যে হুজুরের কথা বলছিলাম এই ভিডিওতে, যে হুজুরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং হুজুরকে আমি টি শার্ট পাঠানোর কথা, টি শার্ট পাঠিয়েছি, এখনও উনি পাননি। এবং হুজুর শুধু এখন না, এর আগেও ভারতীয় পণ্যের বয়কট নিজেই লিফলেট বানিয়ে প্রিন্ট করেছেন। তো এই ভারতীয় পণ্য বয়কটের যে সকল মানুষ অনেক ত্যাগ স্বীকার করছেন তাদের মধ্যে ওনার নামটা লেখা থাকবে। ওনার নাম কারি ইউনুস হুজুর, কারি। ওনাকে কি বলবো আর কি, ভালোবাসা জানাই আপনার এই সাহসী কার্যক্রমের জন্য। আপনার বাবা এবং মায়ের নাম্বার দিয়েছেন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার যে কোনো বিপদে আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ। শুধু আমি না, আমাদের পুরা টিম আপনার পাশে আছে। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে আবুল কালাম ভাইকে পটুয়াখালীতে, তিনি ওখানে ক্যাম্পেইন করছিলেন। খুবই দুঃখজনক যে তাকে ওখান থেকে গ্রেপ্তার করবে। এবং অনেক সাহসী মানুষ, একজন শারীরিক প্রতিবন্ধী, ওনাকে গ্রেপ্তার করার পরে আমার সাথে ওনার ভাই যোগাযোগ করে, বড় ভাই।
আমি তখন বলেছি আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা দেখছি। তৎক্ষণাৎ ওনার জন্য আইনজীবী ব্যবস্থা করি এবং আমরা জামিনের জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ তার পরিবারকে একটা পয়সাও আমরা খরচ করতে দেব না। আবুল কালাম ভাই, আপনার পরিবারের উদ্দেশ্যে বলছি, আপনি যখন বের হবেন এই ভিডিওটি দেখবেন, আমি আজকে কথা দিচ্ছি যে আপনার জামিন পর্যন্ত একটা পয়সাও আমি আপনার পরিবারকে খরচ করতে দেব না। এবং যেই হুজুর এখানে বিপদে পড়েছেন আজকে হুজুর, ওনার ছবিটা আমি স্পষ্টভাবে দেখাচ্ছি না, তাহলে আরও বেশি বিপদে পড়বে। এবং এই ভিডিওটির ব্যক্তিকে এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি বলছি এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না এই ভিডিওটির ব্যক্তিটি আসলে কে, যার ফলে উনি কিছুটা এখনও নিরাপদে আছেন। এটা কিন্তু স্পষ্টভাবে চেহারা কেউ স্পষ্ট বুঝতে পারবে না। তো যাই হোক, ওনার আশেপাশের এলাকার যারা হুমকি দিচ্ছেন তাদেরকে আমার একটা কথা, যে আপনারা এই দেশের সন্তান, এদেশের কল্যাণের জন্য আমরা লড়াই করছি, আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন। এদেশের যা কিছু হবে ভালো যদি হয় তাতে আপনারা ভালো থাকবেন না, তাহলে যারা ওনাকে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশের সন্তান হিসেবে নিজেকে আর কোনোদিন পরিচয় দেন না। আর ইউনুস হুজুর, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, এই ভিডিওর মধ্যেই আপনাকে আশ্বস্ত করছি আপনার যে কোনো বিপদে আপদে আপনার পাশে আছি এবং আপনাকে আমরা ছেড়ে যাব না। আমাদের কোনো সহযোদ্ধাকে আমরা কখনো ছেড়ে যাইনি এবং বিগত সময়ে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের প্রতি আমার সহযোগিতা, আমাদের 56 জন গ্রেপ্তার হয়েছিল, একবার 15 জন গ্রেপ্তার হয়েছিল, মাঝে মাঝে বিভিন্ন জন গ্রেপ্তার হয়। আমি আমার জায়গা থেকে, যারা আমার ভিডিও এখন থেকে 5 বছর আগে থেকে দেখেন আমার রাজনৈতিক জীবনে, তাদেরকে বলি আপনারা স্মরণ করেন আমি কিভাবে তাদেরকে ভিক্ষা করে হলেও সাপোর্ট দিয়েছি আমার জায়গা থেকে। আমি কখনোই আমাদের ভাইদেরকে ছেড়ে যাব না। যারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছেন, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন, আমি আপনাদেরকে বলে রাখছি, এইটা এমন একটা দেশের বিরুদ্ধে আমরা লড়াই করছি যেটা খুব স্বাভাবিক বিষয় নয়। এখানে ঝুঁকি আছে, এখানে অনেক হুমকি আছে। এখানে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বললেও আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু ভারতের বিরুদ্ধে বললে এটা একটা আতঙ্কের বিষয় সবার জন্য। তো সেই জায়গা থেকে আমরাও আশ্বস্ত করছি, যদি ভালো থাকি, যে কোনো অবস্থায় থাকি, আমরা একটা কমিউনিটি, আমরা একা না। গণ অধিকার পরিষদের অনেকগুলো শক্তিমত্তা সম্পন্ন নেতৃত্ব রয়েছে, একজন কর্নেল রয়েছে মিয়া মশিউজ্জামান, বেশ কিছু আইনজীবী রয়েছে, অ্যাডভোকেট রয়েছে এবং শিক্ষক রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, একজন সাবেক বিচারপতি রয়েছে, একজন ব্রিগেডিয়ার রয়েছে, এরকম আরও অনেক সামর্থ্যবান, অর্থনৈতিকভাবে সামর্থ্যবান এবং সামাজিকভাবে যোগ্য এবং শিক্ষিত ভালো মানুষগুলো আমরা একসঙ্গে কাজ করছি ভারতীয় পণ্য বয়কটের। শুধু আমাদের সঙ্গে না, আমাদের পাশাপাশি 12 দলীয় জোটের সেখান থেকেও আমাদেরকে সাপোর্ট করছে। শুধু 12 দলীয় জোট না, বিএনপি, জামাত, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করছে। আমরা সবার সাপোর্ট নিয়ে এই পণ্য বয়কটের এই আন্দোলন আগায় নিতে চাই এবং আমরা কারো কোনো জায়গায় বিপদ হলে আমরা গ্যারান্টি করছি আপনাকে যে আমরা আপনাকে ছেড়ে যাব না। আপনারা ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলনকে শক্তিশালী করেন এবং আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করে যেতে চাই, যেই বাংলাদেশে আমার কৃষকরা পানি পাবে, যখন সীমান্তে নাগরিক হত্যা হবে না এবং বাংলাদেশেও ট্রানজিট পাবে নেপাল, চায়না, ভুটানে যাওয়ার জন্য। তো এই বিষয়গুলো সামগ্রিকভাবে এই লড়াইয়ে আমরা যেন সফল হই, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য ভালোবাসা। আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। হ্যাঁ, আতঙ্কের বিষয় আছে, আমিও প্রতিদিন আতঙ্কিত হই, তারপরেও সেই আতঙ্ক নিয়েই কাজ করি, প্রতিদিন বাধার সম্মুখীন হই, সেই বাধা নিয়েই কাজ করি। এই বাধা উপেক্ষা করেই আমাদের লড়াই এই পর্যায়ে এসেছে। তাই তো বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনে সমর্থন করছে। আমরা বলতে চাই, যারা আমাদেরকে দমাতে চান, চেষ্টা করেন। আমরাও দেখতে চাই যে আপনারা আমাদের এগেনস্টে বিজয়ী হন কিনা। দেখতে চাই বাংলাদেশের পক্ষের শক্তি বিজয়ী হয় নাকি বাংলাদেশের বিপক্ষের শক্তি বিজয়ী হয়। 1971 সালে বাংলাদেশের পক্ষে যারা ছিল তারাই বিজয়ী হয়েছে, আর আজকেও বাংলাদেশের পক্ষে যারা থাকবে তারাই বিজয়ী হবে। ভারতের এই বাংলাদেশে বিজয়ী হওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই। যারা টি শার্ট পাচ্ছেন, লিফলেট পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করছি এই টি শার্ট এবং লিফলেটগুলো বাংলাদেশের প্রত্যেকটি কানায় কানায় আপনারা পৌঁছে দিবেন এবং আপনারা বাংলাদেশের যে সন্তানগুলো বড় হচ্ছে তাদেরকে অবগত করবেন
যে আমরা একটা লড়াই করছি, সেই লড়াই ভারতীয় পণ্য বয়কটের লড়াই, সেই লড়াই ইন্ডিয়া খেলাও লড়াই, সেই লড়াই বাংলাদেশকে স্বনির্ভর করার লড়াই। এই লড়াই যদি আমরা বিজয়ী হই, তোমরা যারা ছোট আছো এখন, বড় যখন হবা তখন আমাদের এই ভিডিওগুলো দেখবা, দেখে স্মরণ করবা যে আমরা একটা লড়াই করেছিলাম। এই লড়াইয়ে আমাদের এমন একটা প্রজন্ম তৈরি হবে। আপনারা দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন লিফলেট ফেস্টুন ধরে কথা বলছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। এটা এমন একটা লড়াই, যেই লড়াইয়ে একটা জেনারেশন পুরাপুরিভাবে আমাদের আগ্রাসন চালায়, আমাদের উপর ক্ষতি করে, আমাদের নদী বন্ধ করে দিয়েছে, সীমান্তে নাগরিক হত্যা করছে। তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করে তাদের জন্য প্রস্তুত হবে যে নতুন একটা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে। সেই বাংলাদেশে হাসিনার প্রয়োজন নাই, বিজিবির প্রয়োজন নাই, বাংলাদেশের নাগরিকরাই তাদের সীমান্ত রক্ষা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করবে। আমরা যারা আমাদেরকে হুমকি দিতেছে তাদেরকে আমরা বলছি, এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ইন্ডিয়ান কোনো গাড়ি যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নদীগুলো তারা খুলে দিচ্ছে। এই বাংলাদেশের বুক দিয়ে আমরা ট্রানজিট দেব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে চায়না, নেপাল, ভুটান এই দেশগুলোতে যাওয়ার জন্য 25 কিলোমিটারের ট্রানজিট না দেবে। হাসিনা এমন একটা ব্যক্তি যে বাংলাদেশের ক্ষতি করে এই যে 400 কিলোমিটারের ট্রানজিট দিয়েছে ভারতকে, বিনিময়ে 25 কিলোমিটারের ট্রানজিট নিতে পারে নাই। সে শুধু দিয়েছে বাংলাদেশের ক্ষতি করে। এই ট্রানজিট দেওয়ার ফলে আমরা যে ভারতের পূর্বাঞ্চলে পণ্য বিক্রি করতাম, সেই পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে। তাহলে বলেন, এই ট্রানজিটের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি উপকৃত হয়েছে? ভারত কেন আমাদেরকে চায়না, নেপাল, ভুটানে যাওয়ার জন্য ট্রানজিট দেয় না? কেন দেয় না বলেন? কারণ তাদের দেশের বাণিজ্য কমে যাবে, সেই জন্য তারা আমাদেরকে ট্রানজিট দেয় না। তাহলে আমার দেশের বাণিজ্য কমিয়ে কেন শেখ হাসিনা ইন্ডিয়াকে ট্রানজিট দিল? আমার এই প্রশ্ন। ভারতের রাজনীতিবিদরা দেশকে ভালোবেসে তারা ভারতের পক্ষে কথা বলে। হাসিনা কাকে ভালোবাসে? কেন নিজের দেশকে ভালো না বেসে ভারতের পক্ষে কথা বলে? হাসিনা বলল যে ইন্ডিয়াকে যা দিয়েছে আজীবন মনে রাখতে পারবে। সে কি বলতে পারবে বুকে হাত দিয়ে যে বাংলাদেশকে যা দিয়েছি বাংলাদেশের নাগরিক আজীবন মনে রাখতে পারবে? সে দিয়েছে ভোট চুরি, দুর্নীতি, লুটপাট এবং ভারতকে সবকিছু উঠে দিয়েছে। কি কি দিয়েছে তার তালিকা আমরা এখনো পাই নাই। উপকূলে রাডার বসানো, এই রাডার বসানোর ফলে বাংলাদেশের সমস্ত তথ্য চুরি হয়ে যাবে। 3 দিক থেকে বাংলাদেশ ঘিরে রেখেছে ভারত, আর একদিক সমুদ্র বন্দরও। সেই দিকেও যদি রাডার বসায় হাসিনা, ভারতের রাডার বসায়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা দেখেছেন গতকালকে নিউজ হয়েছে বাংলাদেশের আকাশ সীমা ভারতের দখলে, এবং তারা আমাদের এখানে যে রাজস্ব, কোটি কোটি টাকার রাজস্ব তারা চুরি করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের ফ্লাইট ইনফরমেশন চুরি করছে। এগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? এই সরকারের কি সেই ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আছে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আছে এই সরকারের ব্যবস্থা নেওয়ার সক্ষমতা? না, নাই। ভারতের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, কেবলমাত্র বাংলাদেশের নাগরিকরাই লড়াই করতে পারে। সেই লড়াই অস্ত্রের লড়াই না, সেই লড়াই ভারতীয় পণ্য বর্জনের লড়াই। এটা এমন একটা অর্থনৈতিক লড়াই যে লড়াই শুরু হলে ভারত না খেয়ে মরবে। ভারত যদি খেয়ে বাঁচতে চায় তাহলে আমাদের নদীগুলো খুলে দিতে হবে। ভারত যদি খেয়ে বাঁচতে চায় তাহলে আমাদেরকেও ট্রানজিট দিতে হবে। ভারত যদি খেয়ে বাঁচতে চায় সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করতে হবে। এগুলো যদি না হয় তাহলে ভারতকে না খেয়ে মারার জন্য যা যা করার দরকার আমরা বাংলাদেশে করব। শুধু বাংলাদেশে না, 1,80,00,000 প্রবাসী ভাই বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা সে সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে সারা বিশ্বে ইন্ডিয়া যে শয়তানি কাজ করছে, যে শত্রুতা করছে, যে সন্ত্রাসী কার্যক্রম করছে আমাদের সীমান্তে, পুরো বিশ্বের নাগরিকদেরকে জানাবো। আমরা আমাদের মুসলিম বন্ধুপ্রতিম দেশগুলোকে জানাবো, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জানাবো, আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে সে সকল মালিককে জানাবো যে আমাদের উপর ইন্ডিয়ানরা কীরকম আগ্রাসন চালাচ্ছে। তারা ইন্ডিয়ানদেরকে সে দেশ থেকে বের করে দেবে, চাকরিচ্যুত করবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা এই কাজটি খুব ভালোভাবে পারবেন। আপনারা আমাদের বলার অপেক্ষায় থাকবেন না, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যান, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আর হুজুর, আপনি যে কাজটি করেছেন, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, বতে বয়কট, ইতে ইন্ডিয়ান, পথে পণ্য, এই যে একটা অভূতপূর্ব প্রতিবাদ করেছেন, এর জন্য আপনাকে আবারও স্যালুট জানাই এবং ভালোবাসা জানাই। আপনার যে কোনো বিপদে আপদে আমরা আছি ইনশাল্লাহ। আপনার বাবা এবং মাকে আমার নাম্বার দিয়ে রাখবেন, ইনশাল্লাহ যদি জীবিত থাকি তাহলে আপনাকে সব ধরনের সাপোর্ট করব। আমি যদি মারাও যাই, আমাদের সংগঠনের আরও সামর্থ্যবান সহযোদ্ধারা রয়েছে, তারা আপনাকে সব ধরনের সহযোগিতা করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।